আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি মার্কস ফরওয়ার্ড কোচিং এর পক্ষ থেকে। আজকে আমরা প্রাইমারি ব্যাচ 2 এর 5 নাম্বার লেকচার অর্থাৎ গণনা ও সেট এই টপিকটি নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সকলেই সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে করবেন। তো যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, আমার সাউন্ড শুনতে বা বোর্ড দেখতে কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবেন। আমি আপনাদের কনফার্মেশন পেলেই ক্লাসটি শুরু করতে পারবো। ইতিমধ্যে অনেকেই আমার সাথে যুক্ত হয়েছেন, আশা করছি আরো 1-2 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আরো অনেকেই সংযুক্ত হবেন। তো আবারও বলে দিচ্ছি, আজকের টপিকটি হচ্ছে গণনা ও সেট। হ্যাঁ, রাজিয়া সুলতানা ওয়ালাইকুম আসসালাম, শিরিন আক্তার প্রত্যেককে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সকলকে খুব অল্প সময়ের মধ্যেই ক্লাসটিতে অংশগ্রহণ করার জন্য। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের টপিক হচ্ছে গণনা ও সেট। এই সেট থেকে আমাদের প্রায় প্রত্যেকটা পরীক্ষাতেই একটি করে প্রশ্ন কমন থাকে। তো চেষ্টা করব একদম বেসিক থেকে শুরু করে যে প্রশ্নগুলো বিগত বছরগুলোতে আসছে এই প্রশ্নগুলো সমাধান করব, এবং যে প্রশ্নগুলো আমাদের ভবিষ্যৎ পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। আচ্ছা, জুয়েল রানা, কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ, দেখা যাচ্ছে সমস্যা নেই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকেই। আমি আবারও বলে দিচ্ছি, হয়তো প্রত্যেকের নাম আমি কমেন্টে ভাবে পড়তে পারবো না, তবে একজন দুজনের নাম মাঝে মধ্যে পড়বো। যাদের নামটা পড়বো না কেউ মনে কষ্ট পাবেন না, কারণ সবগুলো কমেন্ট পড়তে গেলে আমরা সময় পাবো না ক্লাস শেষ করার জন্য। তো চলে যাচ্ছি, আমরা সর্বপ্রথম আলোচনা করব হচ্ছে সেট নিয়ে। সেটটা হচ্ছে যে কতগুলো সুনির্দিষ্ট জিনিসের একটা সুসংগ্রহ বা একটা কালেকশনকে আমরা সেট বলতে পারি। এই সেটটাকে সাধারণত দুইটা পদ্ধতিতে প্রকাশ করি। আবারও বলে দিচ্ছি, সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটি। আপনারা প্রত্যেকে একটু খাতা কলম নিয়ে বসবেন। সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে সেট গঠনমূলক পদ্ধতি, সেট গঠন পদ্ধতি, এবং আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতি। আপনারা প্রত্যেকে এই বিষয়টি জানেন। সেট গঠন পদ্ধতি এবং তালিকা পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমরা সাধারণত একটা সেটের যেই এলিমেন্ট বা উপাদানগুলো থাকে এই উপাদানগুলোর বৈশিষ্ট্যগুলো জাস্ট সরাসরি বর্ণনা করে দেই, যে এই সেটের উপাদানগুলো এই সংখ্যাগুলো হতে পারে, কিন্তু আমরা সেখানে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বলে দেই না। যারা এই বৈশিষ্ট্যগুলো মানবে তারাই হবে এই সেটের সদস্য, আর যারা মানবে না তারা এই সেটের এলিমেন্ট হবে না। একই রকমভাবে তালিকা পদ্ধতিতে আমরা সরাসরি যেই উপাদানগুলো আছে সেটের মধ্যে যে উপাদানগুলো থাকবে এই সমস্ত উপাদানগুলোকে নির্দিষ্ট করে বলে দেই। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে সেট গঠন পদ্ধতিতে আমাদের সেটটা এইভাবে থাকতে পারে যে এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স, এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স বিলংস টু আর, তার মানে এক্সটা হচ্ছে আর এর সদস্য। তো আর বলতে আমরা বাস্তব সংখ্যা বুঝি, এন থাকলে আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি। এই সবগুলো আমি লিখে দিব আপনাদের উদ্দেশ্যে, এবং এখানে আরেকটু বলে দিলাম such that x হচ্ছে মৌলিক সংখ্যা এবং x is less than 5। তাহলে আমাকে ওই সকল মৌলিক সংখ্যা নিতে হবে যে সংখ্যাগুলো হচ্ছে 5-এর থেকে ছোট। অর্থাৎ এখানে দুইটা বৈশিষ্ট্য আছে, এই দুইটা বৈশিষ্ট্য যে মানবে সেই উপাদানগুলো হচ্ছে এই সেটের সদস্য হবে। তো আবারও বলে দিচ্ছি, এখানে জাস্ট কি করা হচ্ছে, তার বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হচ্ছে। এই সেটের উপাদান x, যার হবে অবশ্যই বাস্তব সংখ্যা এবং মৌলিক সংখ্যা, এবং বলা হচ্ছে 5 অপেক্ষা ছোট, অর্থাৎ 5-এর থেকে ছোট সকল মৌলিক সংখ্যাগুলোই এই এ সেটের উপাদান। তো এই সেটটাকে যখন আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তখন এই সেটটা আসবে আমাদের সরাসরি উপাদানগুলো লিখে দিতে হবে। তো আমরা জানি মৌলিক সংখ্যা শুরু হচ্ছে 2 থেকে, 2, 3, 5, 7 ইত্যাদি মৌলিক সংখ্যা, কিন্তু আমাদের এখানে বলা আছে 5 অপেক্ষা ছোট হতে হবে। তার মানে আমাদের এলিমেন্টগুলো হবে হচ্ছে 2, 3, 5। ওকে, আচ্ছা, খাতা কলম নিয়ে বসেছি স্যার, ধন্যবাদ আহাদ ভাইকে। আপনারা প্রত্যেকেই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আপনাদের মতো অন্যরাও এই ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারে। আপনারা জানেন যে এটি হচ্ছে প্রাইভেট গ্রুপে ক্লাসটি হওয়ার কথা ছিল, যেহেতু আমার গণিত ক্লাস এই জন্য ক্লাসটি পাবলিকলি হচ্ছে, প্রত্যেকেই ক্লাসটি অংশগ্রহণ করতে পারবেন।
তো আপনারা চাইলে আপনাদের পরিচিত যারা আছে তারাও কিন্তু ক্লাসে অংশগ্রহণ করার সুযোগ পাবে শুধুমাত্র আপনার শেয়ার করার মাধ্যমে। আচ্ছা, আমি নিজেও এটি আমার শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা সেট প্রকাশের দুইটা পদ্ধতি সম্পর্কে জানলাম, যে একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি। যদি আমাদের কখনো প্রশ্ন আসে যে সেটের প্রকাশ পদ্ধতি কয়টি, তাহলে আমরা অ্যান্সার করব সেটের প্রকাশ পদ্ধতি হচ্ছে দুইটি। এখন বিভিন্ন প্রকারের সেট আছে, সেখান থেকে আমরা আলোচনা করতে পারি সসীম সেট, অসীম সেট ইত্যাদি। তো সসীম সেটে হচ্ছে এলিমেন্টসগুলো একদম নির্দিষ্ট থাকবে, উপাদানগুলো সীমিত থাকবে, অর্থাৎ গুণে শেষ করতে পারবো। আর অসীম সেটের ক্ষেত্রে আমরা এই উপাদানগুলো গুণে শেষ করতে পারবো না, অর্থাৎ কোথায় শেষ হয়েছে এই শেষটা আমরা পাচ্ছি না। যেমন আমরা যদি বলি যে বাস্তব সংখ্যার সেট আরটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট, তো এই সেটের এলিমেন্টসগুলো কত কত আমরা জানি যে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো এই ক্ষেত্রে মানে এটা একটু কঠিন হয়ে যেতে পারে, আমি জাস্ট বোঝানোর জন্য একটু দিচ্ছি। অর্থাৎ ইনফিনিটি মানে তো অসীম পর্যন্ত, কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না। তো বাস্তব সংখ্যার সেট হোক বা স্বাভাবিক সংখ্যার সেট হোক, জোড় সংখ্যার সেট বা বিজোড় সংখ্যার সেট, আমরা যেই সংখ্যাগুলোই নিই না কেন, এগুলো যদি একদম নির্দিষ্ট করে না দেই, শেষ একটা লিমিট না দিয়ে দেই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সবগুলো সেট কি হয়ে যাচ্ছে, অসীম সেট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর সসীম সেটের এলিমেন্টগুলো একদম নির্দিষ্ট থাকবে, যেমন 1 2 3, এটি একটি সসীম সেট, এটা একটি সসীম সেট। ওকে, কিন্তু আমি যদি এখানে এটা শেষ না করতাম যে বি একটা সেট 1 2 3 ডট ডট, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সেটের এলিমেন্ট লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে শেষ হচ্ছে আমরা জানি না, এটা হচ্ছে অসীম সেট। তো এরকম বিভিন্ন প্রকার সেট আছে, আমরা সবগুলো সেট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তবে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমাদের জানা খুবই আবশ্যক, এগুলো একটু লিখে দিচ্ছি। যে বাস্তব সংখ্যার সেটকে আমরা প্রকাশ করি, বাস্তব সংখ্যার সেট রিয়েল নাম্বার, এজন্য আমরা এটাকে আর দিয়ে প্রকাশ করি, আর। একই রকম ভাবে আমরা যখন স্বাভাবিক সংখ্যার সেট নিব, স্বাভাবিক সংখ্যার সেট ন্যাচারাল নাম্বার, এজন্য আমরা এটাকে এন দিয়ে লিখি। আচ্ছা, 5 অপেক্ষা ছোট হলে 2 3 5 হবে না, 5 হবে না। যখন 5 অপেক্ষা ছোট হবে তখন 3 পর্যন্ত নিতে হবে, 5 আসবে না। এটা হচ্ছে মর্তুজা আদনান ভাই জানতে চাচ্ছিলেন যে 5 অপেক্ষা ছোট হলে কি 5 আসবে কিনা। অবশ্যই 5 আসবে না, ঠিক আছে, 5-এর আগ পর্যন্ত। আচ্ছা, হাসান সরকার একটা প্রবলেম দিয়েছেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। 10টি সংখ্যার যোগফল হচ্ছে 400, প্রথম 6টির গড় 40 এবং শেষ 6টির গড় হচ্ছে 30। গড় সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এরপরেও যদি আমি সময় পাই অবশ্যই আপনার প্রশ্নের সমাধান করে দেব। তো যেই বিষয় দুটি খুব গুরুত্বপূর্ণ ছিল, যে বাস্তব সংখ্যার সেটকে আমরা আর দিয়ে লিখি, স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা এন দিয়ে লিখি, এবং পূর্ণ সংখ্যার সেট এটাকে আমরা জেড দিয়ে লিখি। এটা অবশ্যই আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এরপর আমরা যদি প্রশ্নে চলে যাই, তার আগে একটু বলি যে আমাদের এই সেটের কয়েকটা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। যেমন সংযোগ, দুইটি সেটের সংযোগ, এরপর হচ্ছে দুইটি সেটের ছেদ, আর হচ্ছে দুইটি সেটের বিয়োগ বা বাদ। তো একটা একটা করে একটু বলি। দুইটি সেটের সংযোগ বা একাধিক সেটের যখন আমরা সংযোগ করব, সংযোগ মানে কি, যোগ করে দেয়া, তাই না? তো এইটা হচ্ছে সংযোগ চিহ্ন, যেটাকে আমরা ইউনিয়ন বলি। একদম ধীরে ধীরে বলার চেষ্টা করছি। সংযোগ সেট বা ইউনিয়ন সেট, তো এটা হচ্ছে আমরা পড়ার সময় এইভাবে পড়ি, এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি। আর এটার কাজ হচ্ছে এ এবং বি এই দুইটা সেটের সকল উপাদানগুলো নিয়ে গঠিত সেট। আবারও বলে দিচ্ছি, এখানে কি করতে হবে, সবগুলো উপাদান নিতে হবে। তবে কোনো উপাদান যদি একাধিকবার থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা ওই উপাদানগুলোকে একবার লিখব। যেমন এ একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 1 2 3, বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে 2ab। তো এই দুইটা সেটকে নিয়ে আমরা যখন সংযোগ করব বা ইউনিয়ন নিচ্ছি, এ এবং বি সেটের ইউনিয়ন, এ ইউনিয়ন বি, তখন আমাদের এলিমেন্টগুলো হবে শুধুমাত্র 1 2 3 ab, অর্থাৎ সবগুলো এলিমেন্ট নিয়েছি।
যেখানে 2 কিন্তু আমাদের দুইটা সেটেতেই ছিল, তারপর আমরা একবার কাউন্ট করেছি। আশা করি বুঝতে পেরেছেন বা এই বিষয়গুলো খুব সহজ। দুইটি সেটের সেট বা ইন্টারসেকশন, এটা দ্বারা বুঝবো আমরা শুধুমাত্র কমন এলিমেন্টটা নিব। আমরা এখানে শুধুমাত্র কোন এলিমেন্টটা নিব, কমন উপাদানটা নিব। যেমন এই দুইটি সেটের মধ্যেই যদি আমরা এ ইন্টারসেকশন বি নেই, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে শুধুমাত্র 2। এখন কথা হচ্ছে যে যদি আমাদের কখনো কোনো কমন উপাদান না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে তো আমাদের কোনো এলিমেন্ট আসবে না। তো যদি কোনো সেটে কোনো এলিমেন্ট না থাকে, সেই সেটটিকে বলা হয় হচ্ছে ফাঁকা সেট। আবারও বলে দিচ্ছি, কোনো সেটে যদি একটাও উপাদান না থাকে, সেই সেটটাকে আমরা বলবো ফাঁকা সেট। তো ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে এভাবে, বা তো এই যে চিহ্নটা লিখেছি, এই চিহ্নটার নাম হচ্ছে অরি চিহ্ন, অরি, বা এভাবেও লিখতে পারেন। যেটাই লিখি না কেন, এটার নাম হচ্ছে অরি চিহ্ন। আর এই যেটাকে যদি আমরা দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাঝখানে কোনো উপাদান না লিখি, এটাও আমাদের ফাঁকা সেট হবে। তবে এই অরি চিহ্নর মতো দেখতে আরেকটা চিহ্ন আছে, এটা হচ্ছে ফাই। তো ফাইটা কিন্তু ফাঁকা সেট না। আবারও বলে দিচ্ছি, যদি এরকম সোজা দাগ থাকে, এটা কিন্তু ফাঁকা সেট না। ফাঁকা সেটটা একটু বাঁকা করে দিতে হবে, যেটা হচ্ছে গ্রিক অক্ষর অরি। আশা করি আপনাদের মনে থাকবে। তো অনেক ক্ষেত্রে আসে যে নিচের কোনটি ফাঁকা সেট। তো এক্ষেত্রে আমাদের অপশনগুলো এরকম থাকে অনেক ক্ষেত্রেই, যে 0, এরপর হচ্ছে এরকম দেওয়া আছে, এইটা দেওয়া আছে, আর একটা বললো কোনোটিই নয়। এইগুলোর মধ্যে থেকে বললো যে কোনোটিই নয়। তো সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু হবে এই যে এটা, কারণ এটাও ফাঁকা সেট নয়। কারণ আমাদের ফাঁকা সেটকে শুধুমাত্র একটা সিম্বল দিয়ে লিখতে পারি, কিন্তু যখন আমরা দুইটা একসাথে দিয়ে দিচ্ছি, তখন কিন্তু আর এটা ফাঁকা সেট থাকছে না, তখন এটি একটি সেট হয়ে যাচ্ছে, যার উপাদান হচ্ছে এই অরি। আশা করি বুঝতে পেরেছেন। তো যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয় শুধু সেকেন্ড ব্র্যাকেট ফাঁকা থাকবে, মাঝখানে কিছুই থাকবে না, এটা ফাঁকা সেট হবে, অথবা শুধুমাত্র অরি দিয়ে লিখব। এই তো যদি আমাদের কোনো ক্ষেত্রে অপশন ফাঁকা সেট আসে, আমরা যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে। এরপরে আসি যে বিয়োগ সেট বা বাদ সেট, এ বিয়োগ বি। তো এটার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? এটার ক্ষেত্রে হচ্ছে বি সেটের সবগুলো উপাদান বাদ যাবে। বি সেটের সকল উপাদান বাদ দিয়ে, সকল উপাদান বাদ দিয়ে এ সেটের বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট। এ সেটের বাকি উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তো বুঝতেই পেরেছেন যে আমাদের বাদ দিতে হবে হচ্ছে শুধুমাত্র বি সেটের উপাদানগুলো। আর যদি এমন কোনো উপাদান থাকে যে উপাদানগুলো বিতেও আছে, এতেও আছে, তাহলে এ সেটের ওই উপাদানগুলো বাদ চলে যাবে অটোমেটিক। তো যেটা বলছিলাম, আমার আগের উদাহরণটাই আমি কাজে এখানেও লিখে দিচ্ছি যে 1 2 3 ছিল এর ভ্যালু, আর বি এর মান লিখেছিলাম আমরা 2ab। তো এক্ষেত্রে আমাদের এই বি সেট টোটালটাই বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এ সেটের উপাদানগুলো। তো a 2 3, যেহেতু 2 আমাদের বি এর মধ্যেও আছে, এই জন্য এই 2টাকেও বাদ দিতে হবে। অ্যান্সার হবে শুধুমাত্র 1 and 3। আচ্ছা, আশা করছি যে আপনারা এতটুকু তুলে নিয়েছেন। আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করি তাহলে। সেটের ক্ষেত্রে আরো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উপসেট। তো উপসেট খুব গুরুত্বপূর্ণ হলেও খুবই সহজ একটা বিষয়। আমরা যেহেতু উপজেলা বা উপ দিয়ে উপশহর ইত্যাদি বুঝি, তাহলে উপসেটটাও আমরা বুঝতে পারবো। উপজেলা কি জেলার একটা অংশ, তাই না? বা কয়েকটি উপজেলা নিয়ে একটা জেলা গঠিত হয়। তো এই উপসেটটাও হবে একটা সেটের একটা অংশ, অর্থাৎ একটা সেটের কয়েকটা এলিমেন্ট নিয়ে আমরা একটা কি সেট গঠন করতে পারি? উপসেট গঠন করতে পারি। অর্থাৎ কোনো সেটের, মানে আমরা যদি দুইটা সেটের তুলনা করি, এ এবং বি, তো এ সেটের সবগুলো উপাদান যদি বি সেটের মধ্যে থাকে বা পাওয়া যায়, তাহলে এই এ সেটকে বলবো আমরা বি সেটের একটা উপসেট। যেমন 1, আর এখানে একটা সেট হচ্ছে 1 2। তাহলে 1টা কি 1 2 এর মধ্যে আছে, এজন্য 1টা হবে
1 2 এর একটা উপসেট। এটাকে যদি আমরা এ সেট বলি আর এটা যদি বি সেট হয় তাহলে আমরা কি বলতে পারি, এই এ সেটটি হচ্ছে বি সেটের একটি উপসেট। ওকে, এরপরে আসি প্রকৃত উপসেট। উপসেট হলেই কিন্তু সেটি প্রকৃত উপসেট হবে না। প্রকৃত উপসেট হতে হলে কি হতে হবে, যেমন 1 2, এখানেও লিখলাম 1 2। তো এই যে এইখানে যে উপাদানগুলো আছে এই সেটের মধ্যেও সেম উপাদানগুলো আছে, তাহলে আমরা বলতে পারি যে এ সেটটি বি সেটের একটি উপসেট, এ বি এর একটা উপসেট। ওকে, কারণ প্রত্যেকটা উপাদান বি সেটের মধ্যে আছে, কিন্তু এই এ কে বি সেটের প্রকৃত উপসেট বলতে পারবো না। তাহলে প্রকৃত উপসেট বলা যাবে কখন, যখন কমপক্ষে একটা উপাদান কম থাকবে। যখন কমপক্ষে এই বি সেটের থেকে এ সেটে একটা উপাদান কম থাকবে তখন। যদি এই সেটটা এমন হতো যে 1 2 3, তখন আমরা বলতে পারি যে হ্যাঁ এই এ সেট হচ্ছে বি এর একটা প্রকৃত উপসেট। যদি কোনো প্রবলেম থাকে, বুঝতে প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আচ্ছা, তো আগের অঙ্কটা মেবি কেউ আপনাকে সমাধান করে দিয়েছে। আচ্ছা, না করে দিলেও আমি করে দেব। তো উপসেট নিয়ে আলোচনা করলাম। এই উপসেটের একদম শর্টকাট একটা আছে যে আমরা একটা সেট দেখেই কিভাবে বুঝতে পারবো যে এই সেটের উপসেট আছে কয়টি। তো কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আবার বলে দিচ্ছি যে কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, এবং প্রকৃত উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ একটা কম। যতগুলো উপসেট থাকবে তার থেকে একটা কম হচ্ছে প্রকৃত উপসেটের সংখ্যা। যেমন ধরলাম যে কোনো একটা সেটে 3টা উপাদান আছে, কোন সেটের উপাদান সংখ্যা 3, তাহলে ওই সেটের উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, দ্যাট মিন্স 8টি। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা হবে কতটি, 8 মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 70। আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের উপসেট এবং প্রকৃত উপসেট। আচ্ছা, উপসেটটা আবার যদি বলতেন, রুকাইয়া জামান মৌ জানতে চাচ্ছিলেন। আচ্ছা, আবারও বলে দিচ্ছি, উপসেটটা হচ্ছে যে একটা সেটের সবগুলো এলিমেন্ট যখন আরেকটা সেটের মধ্যে পাওয়া যাবে। প্রথম সেটের সবগুলো উপাদান যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে এই প্রথম সেটটাকে আমরা দ্বিতীয় সেটের একটা উপসেট বলতে পারি। এ সেটের সবগুলো উপাদান যদি বি সেটের মধ্যে থাকে তাহলে এ কে বি এর একটা উপসেট বলতে পারি। সি সেটের সবগুলো উপাদান যদি বি সেটের মধ্যে থাকে তাহলে সি সেটকেও বি এর একটা উপসেট বলতে পারবো। আর প্রকৃত উপসেটের ক্ষেত্রে অবশ্যই উপাদান সংখ্যা একটা কম থাকতে হবে, অর্থাৎ যার সাথে তুলনা করব সেই সেট অপেক্ষা যদি একটা উপাদান কম থাকে তাহলে সেটা একটা প্রকৃত উপসেট হবে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উপসেটের মধ্যেই ফাঁকা সেট কিন্তু একটা প্রকৃত উপসেট। যে কোনো এই উপসেটেরই একটা প্রকৃত উপসেট হচ্ছে ফাঁকা সেট। আচ্ছা, আশা করছি যে এখন আপনাদের আর তেমন খুব বেশি প্রবলেম নেই, এটা ধরেই আমি সামনে আগানোর চেষ্টা করছি। তো এই সেট থেকে সাধারণত যেই প্রশ্নগুলো বেশি আসে, এই যে আমি যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এখান থেকে খুব কম প্রশ্ন আসে। যেমন একটা প্রশ্ন ছিল এমন যে 1 2 3 আর বি হচ্ছে একটা সেট, ফাঁকা সেট। আমার এখানে বললো যে এ ইউনিয়ন বি সমান কত, এটার মান কত হবে, এরকম একটা প্রশ্ন আসছে। তো এই টাইপের প্রশ্ন হতে পারে এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি। তবে এর থেকে সব থেকে বেশি যেগুলো আসে সেটা হচ্ছে যে একটা পরীক্ষায় বাংলায় এত % পাস করলো, গণিতে এত % পাস করছে, উভয় বিষয়ে এত % পাস করছে, কতজন ফেল করছে। তো এই টাইপের যে প্রশ্নগুলো থাকে আমরা এগুলো সমাধান করব। তার আগে আমরা 2-1টা প্রশ্ন একটু এই জাতীয় করে দেন আমরা ওই পার্টে চলে যাচ্ছি, যে অংশগুলো আপনাদের কাছে খুবই কঠিন মনে হয় অনেকের কাছেই। তো 1 2 3 আর হচ্ছে বি হচ্ছে ফাঁকা সেট, আর এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি করতে গেলে আমরা কি করতে হবে, সবগুলো উপাদান নিতে হবে। তো এই সেটের মধ্যে তো কোনো উপাদান নাই, তার মানে কি আসবে, এই 1 2 3 এই তিনটাই আসবে। অ্যান্সার এটাই হবে। জি রাফিয়া জান্নাত রাফা, আপনার উত্তরটি সম্পূর্ণ সঠিক।
1 2 3 হবে। যদি এটার ক্ষেত্রেই আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে বলে যে এর ভ্যালু হচ্ছে 1 2 3 আর বি হচ্ছে এমটি সেট বা ফাঁকা সেট, দেন আমাকে বললো এ ইন্টারসেকশন বি সমান কি হবে। তো এটার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3, এটার মধ্যে কোনো উপাদান নাই, তার মানে দুইটা সেট মিলিয়ে তো কোনো কমন উপাদান নাই, এই জন্য এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। আচ্ছা, তো এই টাইপের অঙ্কগুলো আমরা জাস্ট একটা দুইটা করে একটু সমাধান করে এসে চলে যাচ্ছি, মানে মূল অঙ্কগুলোতে চলে যাব। জাস্ট আপনাদের একটু প্রিভিয়াসগুলো মনে করিয়ে দেয়া, যেহেতু এই অঙ্কগুলো আপনারা ক্লাস 9 10-এ করে আসছেন। এরপরে ধরে নিলাম যে একটা সেটের উপাদান হচ্ছে 1 2 3, বলল যে পি অফ এ এর উপাদান কয়টি, উপাদান কতটি। তো আপনাদের সাথে এই পাওয়ার সেট নিয়ে আলোচনা করা হয়নি, পাওয়ার সেট বা শক্তি সেট। এটা হচ্ছে এ এর শক্তি সেট, এ এর শক্তি সেট। শক্তি সেট সাধারণত সবগুলো উপসেট নিয়ে যেই সেটটা গঠিত হয় সেইটাকে বলা হচ্ছে শক্তি সেট। অর্থাৎ আমাদের এই এ সেটের যতগুলো উপসেট আছে এই সবগুলো উপসেট নিয়ে যেই সেটটা গঠিত হবে সেটা হবে হচ্ছে আমাদের শক্তি সেট। তাহলে পাওয়ার অফ এ সেট ইকুয়াল টু হবে 1, আমরা একটা একটা করে নিচ্ছি, 2, এরপরে হচ্ছে 3। ফার্স্টে আমরা একটা করে এলিমেন্টস নিলাম, এই প্রত্যেকটা একটা করে উপসেট। এরপরে আমরা দুইটা করে উপাদান নিব, 1 2 1 3 আর হচ্ছে 2 3। এরপরে আমরা দুইটা করে উপাদান নেওয়া শেষ, এরপরে আমরা তিনটা উপাদানই নিব, 1 2 3 আর সবশেষে আমরা একটা ফাঁকা সেট নিলাম। তো আমরা যদি গুণে দেখি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে এখানে এলিমেন্ট সংখ্যা হচ্ছে 8টা এলিমেন্ট আছে বা 8টা উপাদান আছে এই শক্তি সেটের। ওকে, তো এই বিষয়টা তো প্রথমেই বলে আসছি যে একটা সেটের উপাদান সংখ্যা ঠিক যত হবে আমরা সেখান থেকে তার উপসেট সংখ্যা নির্ণয় করতে পারি। যেহেতু উপসেট সংখ্যা নির্ণয় করতে পারি, তো এই শক্তি সেটটা তো উপসেট মানে উপসেটগুলো নিয়েই গঠিত হয়, এই জন্য আমরা এই শক্তি সেটেরও উপাদান সংখ্যা নির্ণয় করতে পারি ওই সূত্রের সাহায্যে, 2 টু দি পাওয়ার n এই সূত্রের সাহায্যে। তো এখানেও যদি আমরা 3 বসিয়ে দিতাম যে এখানে উপাদান সংখ্যা 3টি, তাহলে 2 টু দি পাওয়ার 3 দ্যাট মিনস 8, একবারে উত্তর দিয়ে দিতে পারতাম যে 8টি উপসেট আছে বা 8টি উপাদান আছে। ওকে, তো এরকম আসলে কিন্তু আমরা করতে পারছি। যদি আপনাদের কোনো প্রবলেম থাকে আপনারা শেয়ার করতে পারেন, আবারও বলে দিচ্ছি। এরপরে আমরা প্রশ্নে চলে যাচ্ছি হচ্ছে যদি মাইনাস থাকে, মাইনাসের একটা দেখানো হয়েছে, সংযোগ সেট এবং ইন্টারসেকশন সবগুলো একটা একটা করে দেখানো হয়ে গেছে। আচ্ছা, প্রাইম দিয়ে কিছু দেখান, ধন্যবাদ। তো প্রাইম দিয়ে দেখানোর আগে আমরা একটু বলে রাখি সার্বিক সেট নিয়ে। সার্বিক সেট, ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এই সার্বিক সেটকে আমরা ক্যাপিটাল লেটারের ইউ দিয়ে লিখি। সার্বিক সেটকে কি দিয়ে লিখি? ক্যাপিটাল লেটারের ইউ দিয়ে লিখি। এই সার্বিক সেট হচ্ছে একটা প্রশ্নে আমরা যতগুলো সেট নিয়ে আলোচনা করব, দেখা গেল একটা প্রশ্নের মধ্যে এ বি সি 3টা সেট নিয়ে আলোচনা করলাম, তো এই আলাদা আলাদাভাবে এই 3টা সেটের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান যেই সেটের মধ্যে থাকবে ওই সেটটাই হচ্ছে সার্বিক সেট। অর্থাৎ এটার সংজ্ঞাটা এরকমভাবে দেওয়া হয় যে আলোচনাধীন সকল সেটের উপাদানগুলো যেই সেটের মধ্যে থাকে ওই সেটটাই হচ্ছে তার সার্বিক সেট। তো সার্বিক সেটকে আমরা ইউ দিয়ে লিখি। তো যে কোনো সেটের প্রাইম বা পূরক সেট যেটাকে আমরা বলি, পূরক সেট, এই পূরক সেটকে এই প্রাইম অথবা এই যে এইভাবেও লেখা হয় এ টু দি পাওয়ার সি। ঠিক আছে, তো এটার অর্থ কি? এটা মানে হচ্ছে ইউ মাইনাস এ, অর্থাৎ সার্বিক সেট থেকে ওই সেটটা যদি আমরা বিয়োগ করে দেই বা বাদ করে দেই তাহলে যেই সেটটা আসবে ওইটাই হবে আমাদের এই সেটের পূরক সেট। ওকে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন পূরক সেট সম্পর্কে। তো এখন চলে যাচ্ছি যে আমাদের ওই যেটা বলছিলাম যে আমাদের অঙ্কগুলো আসে কোন টাইপের, যে একটা পরীক্ষায় অথবা বলে দিল যে এতজন লোকের মধ্যে এতজন বাংলা ভাষায় কথা বলতে পারে, এতজন হিন্দি ভাষায় কথা বলতে পারে, ইত্যাদি যে টাইপের প্রশ্নগুলো থাকে। তো এই প্রশ্নগুলো আমরা কত সহজে সমাধান করতে পারি একটু দেখি। এটার জন্য একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি। প্রথমে সূত্রটা একটু লিখে দিই যদি আমরা সূত্রের প্রয়োগ করছি না। নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস হচ্ছে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি।
নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই যে নাম্বার দিয়ে লিখতেছি এটা দ্বারা বোঝায় হচ্ছে উপাদান সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়? এ সেটের উপাদান সংখ্যা, যে সেটের মধ্যে কতটি উপাদান আছে, উপাদান সংখ্যা। নাম্বার অফ এ ইউনিয়ন বি অর্থাৎ এ আর বি এই দুইটা সেটের সংযোগ সেটের মধ্যে টোটাল কতগুলো উপাদান আছে এটা নির্ভর করবে হচ্ছে এটা দ্বারা নির্ণয় করা যাবে বা বলা যায়। ওকে, তো এই যে আমরা লিখছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে এ আর বি সংযোগ করে দিছি, সবগুলো আসছে এখানে, সবাইকে নিয়ে যেটা গঠিত হবে সেটা হবে হচ্ছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি, অর্থাৎ এ সেটের উপাদানগুলো আলাদাভাবে যোগ করব কার সাথে? বি সেটের উপাদানগুলোর সংখ্যার সাথে। এরপর এই দুইটা সেটের কমন কোন উপাদান থাকলে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করে দেব, তাহলে এই মানটা আর এই মানটা সমান হবে। এটা হচ্ছে সূত্র। এরপর যদিও আমি কি বলছি যে আসলে আমাদের যদি সূত্র কেউ নাও জানি সেক্ষেত্রে অঙ্কটা করে আসতে পারবো একদম সিম্পল, সহজভাবে, স্বাভাবিকভাবে আমাদের জীবনযাত্রার সাথে যদি আমরা তুলনা করি তাহলেও কিন্তু অঙ্ক করা হয়ে যায়। যেমন আমি যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, ধরেন যে আপনি আপনার কিছু সংখ্যক রিলেটিভকে দাওয়াত দিয়েছেন, হয়তো একটা রেস্টুরেন্ট অথবা আপনার বাসায়, আমি রেস্টুরেন্টটাকেই ধরে নিলাম, বা একটা কমিউনিটি সেন্টারে আপনি আপনার কিছু রিলেটিভ ইনভাইট করেছেন। তো তারা এখানে আসছে, আসার পর আপনি তাদের জন্য দুই ধরনের খাবার আইটেম করেছিলেন। একটা আমি গোশের কথাই বলি, একটা দেখা গেল যে গরু এবং খাসি দুই ধরনের আপনি তাদের জন্য অ্যারেঞ্জ করেছিলেন। তো আপনি আপনার যেই রিলেটিভ সংখ্যা ছিল টোটাল ছিল হচ্ছে 60 জন, এই 60 জনকে আপনি ইনভাইট করেছেন। এখন আসার পরে তারা খাওয়া দাওয়া শেষ করে যখন চলে গিয়েছে তখন ওই কমিউনিটি সেন্টারের যে দায়িত্বে ছিলেন তিনি হয়তো আপনাকে বিলের একটা কাগজ ধরিয়ে দিলেন যে আপনার এত টাকা বিল হয়েছে। তো সেখানে আপনি দেখতে পেলেন যে গরুর গোশ খেয়েছে এমন লোকের সংখ্যা হচ্ছে 40 জন, আবার খাসির গোশ খেয়েছে এমন লোকের সংখ্যা হচ্ছে 30 জন, তাই তো? তাহলে টোটালি হয়ে যাচ্ছে কত? 70 জন। কিন্তু আপনি জানেন যে আপনি ইনভাইট করেছিলেন 60 জনকে, যদি 60 জনও আসে তাহলে তো 60 জনের বেশি যাওয়ার কথা না, তাহলে এখানে 70 জনের হিসাব দিচ্ছে কেন? কেউ কি বলতে পারবেন যে আসলে 70 জনের হিসাবটা আসছে কেন? কারণ হচ্ছে যে এমন কিছু রিলেটিভ ছিল আপনার যারা কি করেছে, এই গরুর পাশাপাশি কে খাসির গোশটাও খেয়েছে, অর্থাৎ দুইটাই খেয়েছে, যার কারণে এখানে 10 জন লোক বেড়ে গেছে। অর্থাৎ এই 10 জন হচ্ছে যারা এই গরুর ক্ষেত্রেও কাউন্ট হয়েছে, আবার এই খাসির গোশ যারা খেয়েছে তাদের মধ্যেও, তাদের বিলেও তাদের নামটা এসেছে। ঠিক আছে? তো এই জন্য এই 10 জন হচ্ছে উভয়টাতেই আছে, উভয়, যার কারণে আমি এখানে প্রকৃত সংখ্যাটা পাচ্ছি না। তো প্রকৃত সংখ্যাটা পাওয়ার উপায় কি? হ্যাঁ, প্রকৃত সংখ্যাটা পাওয়ার উপায় হচ্ছে যে যেহেতু আমরা এই 10 জনকে দুই জায়গায় কাউন্ট করছি, অর্থাৎ এই প্রথম লিস্টেও একবার কাউন্ট করা হয়েছে, সেকেন্ড লিস্টেও একটা কাউন্ট করা হয়েছে, তো আমরা যে কোনো একটা থেকে বাদ দিয়ে দিব, বা এই টোটালটা থেকেও বাদ দিয়ে দিলেই হচ্ছে, যে দুইটা প্লাস করে আমরা একবার এটাকে বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি উভয়ের মানটা। তো মাইনাস করে দিলে আমাদের টোটাল রেজাল্ট আসবে 60 জন। এটা কিন্তু আমার এই অ্যান্সারের সাথে মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, আপনারা হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়েছেন যে দুটাই খেয়েছে, থ্যাংক ইউ, সঠিক ধারণাটা আপনারা প্রশ্ন করেছেন। তো এরপরে আমি যে প্রশ্নটাতে চলে যাই, তাহলে এখন কিন্তু নিজের অ্যান্সার করতে পারবেন আশা করছি। যে একটা 100 জন শিক্ষার্থী একটি পরীক্ষায় অংশগ্রহণ করলো। 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায় এবং 80 জন ইংরেজিতে পাশ করে। তো যাদের দেখতে সমস্যা হচ্ছে, আমি জানি যে আপনাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে এই শীটটা আছে মার্কস ফরওয়ার্ডের, তো আপনারা শীট খুললে হচ্ছে এটা 6 নম্বর প্রশ্ন আপনাদের শীটের। 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায় এবং 80 জন ইংরেজিতে পাশ করে। আচ্ছা, এখানে গণিতের কথা বলা আছে, একটা সাবজেক্ট হলেই হলো, সমস্যা নেই। গণিতে পাশ করে 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায় এবং 80 জন গণিতে পাশ করে, এবং বলা আছে 75 জন
উভয় বিষয়ে পাশ করে, উভয় বিষয়ে পাশ করে। তাহলে ফেল করেছে কতজন? আপনার কাছে জানতে যাচ্ছে যে কতজন ফেল করে, কতজন ফেল করে। তো খুব সহজ প্রশ্ন। আবারও বলে দিচ্ছি, 100 জন শিক্ষার্থীর মধ্যে 94 জন বাংলায়, 80 জন গণিতে পাশ করে, 75 জন উভয় বিষয়ে পাশ করে, কতজন ফেল করে? তো আমরা যদি কতজন টোটাল পাশ করেছি, পাশের হিসাবটা যদি বের করতে পারি যে এতজন পাশ করছে, তো সেক্ষেত্রে বাকিরা অবশ্যই ফেল করেছে। আমার টোটাল ছাত্রছাত্রী তো 100 জন ছিল, তো 100 জনের মধ্যে আমাকে আগে খুঁজে বের করতে হবে টোটাল পাশ করেছে কতজন। তো এক্ষেত্রে 94 জন বাংলায় হিসাব করা হয়েছে, আর 80 জন হচ্ছে গণিতে পাশ করেছে, আলাদা আলাদাভাবে বলা আছে, এবং 75 জন আছে যারা হচ্ছে উভয় বিষয়ে পাশ করেছে। তো যারা উভয় বিষয়ে পাশ করেছে এদের নামটা কি বাংলাতেও আছে আবার গণিতেও আছে, অর্থাৎ আমরা এদের নামটাকে দুইবার কাউন্ট করেছি। তো আমাদের কাজটা হবে কি, এই দুইবার থেকে একবার বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ হয় যে কোনো একটা থেকে মাইনাস করে দিতে হবে, বা আপনি দুইটা যোগ করেও একবার মাইনাস করে দিতে পারেন। তাহলে টোটাল কি পেয়ে যাব আমরা? টোটাল পাশের সংখ্যা পেয়ে যাব, যে কতজন আছে যারা যে কোনো বিষয়ে পাশ করেছে। কতজন উভয় বিষয়ে ফেল করে, ঠিক আছে, উভয় বিষয়ে ফেল করে। তো আমাদের টোটাল ছিল হচ্ছে 94, ছিল 80, আর বিয়োগ করে দেব হচ্ছে এই উভয় বিষয়টা। তাহলে যোগ করেন, যোগ করলে এখানে পাচ্ছি কত, 80 থেকে 75 বিয়োগ করলে থাকে 5, 5 আর 94 যোগ করলে পাচ্ছি 99 জন। তো 99 জন কোনো না কোনো বিষয়ে পাশ করেছে, সেটা বাংলা হোক বা গণিত হোক। তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কতজন? একজন। ভেরি গুড, আপনারা অনেকেই অ্যান্সার করেছেন। রাফিয়া জান্নাত, রাফা, রেজাউল হক, আব্দুর রহমান হৃদয়, তাহমিনা ইসলাম, মনিকা সুলতানা, আচ্ছা সাদিয়া আপু, অনেকেই অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু এখন থেকে আমাদের আর খুব বেশি সময়ও লাগবে না। জাস্ট কি করতেছি, এই দুইটা যোগ করে এটা মাইনাস করে দিচ্ছি, টোটাল কতজন পাস করছে সেটা চলে আসতেছে। এখন মোট যে শিক্ষার্থী সংখ্যা ছিল সেখান থেকে এই পাস করার সংখ্যা বাদ দিলে আমাদের ফেল করার সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তো আপনাদের উদ্দেশ্যে আরো একটা অঙ্ক দিচ্ছি, ইনশাল্লাহ নিজেরাই করতে পারবেন এটা। কোন পরীক্ষায় 80%, এটা হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন, শীটের 8 নম্বর প্রশ্নটা, যে 80% হচ্ছে গণিতে, 80% গণিতে, আর হচ্ছে 70% হচ্ছে বাংলায় পাস করে, এবং 70% বাংলায় পাস করে। তো বলা হচ্ছে যে উভয় বিষয়ে পাস করে হচ্ছে 60%, উভয় বিষয়ে পাস করে 60%। তো এখন বললো যে তাহলে উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট, উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট। আশা করি নিজেরা অ্যান্সার করতে পারবেন। আপনাদেরকে জাস্ট, আচ্ছা এত কঠিন করছেন কেন? কঠিন না, একদম সিম্পলি করতে পারবেন, যে দুইটা যোগ করে এটা থেকে বিয়োগ করে দেন, মান পেয়ে যাচ্ছেন। মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার চলে আসবে। 60 আর একটা হচ্ছে 70, আর এখানে পাস করছে হচ্ছে 60%, উভয় বিষয়ে পাস করছে হচ্ছে 60%। তাহলে টোটাল আসবে কত? আচ্ছা অনেকে অ্যান্সার করেছেন 10%, ভেরি গুড। তো আমরা একটু দেখি যে আসলে কত আসে। দেখেন এখানে হচ্ছে এই 80 আর 70 যদি আমরা কাউন্ট করে দিই, 80 যোগ 70 আর বিয়োগ হবে কত? 60। তাহলে কত আসতেছে আমাদের টোটালি? এখানে 90, তার মানে 90%। আমরা তো জানি যে টোটাল মানটা হচ্ছে সবসময় 100%। তো 90% যদি উভয় যে কোনো বিষয়ে পাস করে যায়, পাস করার সংখ্যাটা যদি 90% হয়, তাহলে ফেল করার সংখ্যা হবে কত? 100 - 90, বা 100 থেকে 90 বিয়োগ করলে আমাদের উত্তর চলে আসবে 10%। তাহলে এখানে ফেলের সংখ্যা হবে 10%। ওকে,
আচ্ছা, আসাদুজ্জামান টিপু জানতে চাচ্ছিলেন যে 3-এর উপসেট কতটি। তো 3 যদি একটা সংখ্যা হয়, যে আমি যদি বলি যে আপনার প্রশ্নটা যদি এমন হয় যে 3 এই সেটের উপসেট কতটি, তো সেই ক্ষেত্রে উপসেট পাবেন আপনি 2টি, 3 আর একটা হচ্ছে ফাঁকা সেট। ওকে, জানতে চাচ্ছিলেন যে 3-এর উপসেট কতটি, তাহলে 3 নিয়ে যদি একটা সেট গঠিত হয় তাহলে এই সেটের উপসেট হচ্ছে 2টা, কারণ এটা একটা মাত্র উপাদান। একটা উপাদান হলে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস 2 এর পাওয়ার 1 হলে তার মান তো 2ই হচ্ছে, উপসেট সংখ্যা হবে 2টি। তো এখন কিন্তু এগুলো মুখে মুখে হয়ে যাবে। আমি যদি বলি যে একটা পরীক্ষায় 52% ছাত্র বিজ্ঞানে, আমি জাস্ট বলে দিচ্ছি যে 52% হচ্ছে বিজ্ঞানে, টোটাল প্রশ্ন কিন্তু লিখতে হচ্ছে না, জাস্ট প্রশ্নটা পড়বেন, অ্যান্সার করে দিবেন। 52% ছাত্র হচ্ছে বিজ্ঞানে আর 40% ছাত্র অঙ্কে। এতক্ষণ বলছি পাশ করে, আর এবার বলতেছি হচ্ছে এরা ফেল করে। 52% বিজ্ঞানে আর 40% হচ্ছে অঙ্কে, এরা কি করছে? ফেল করেছে। এখন বলা আছে যে উভয় বিষয়ে 27%, উভয় বিষয়ে 27% ফেল করে। তাহলে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস করেছে, এই মানটা জানতে যাচ্ছে। 52% বিজ্ঞানে, 40% হচ্ছে অঙ্কে, আর উভয় বিষয়ে ফেল করে হচ্ছে 27%। কত পার্সেন্ট আছে যারা দুইটি বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে? আচ্ছা, ভেনচিত্রের সাহায্যে বোঝান কিছু। ভেনচিত্র আপনাদের কাছে আরো জটিল মনে হতে পারে, তারপরও যেহেতু আপনাদের চাহিদা আছে, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। এটা শেষ করেই বুঝিয়ে দিচ্ছি। তো এতক্ষণে আপনাদের অ্যান্সার দিয়ে দেওয়ার কথা। আমি তারপর একটু দেখছি যে কে অ্যান্সার করেছেন। আচ্ছা, এ একটা সেট হচ্ছে এ বি সি, দেন সাবসেট অফ এ ইজ 2 কিউব। হ্যাঁ, আপনার ওটা ঠিক আছে। এখানে অ্যান্সার দিচ্ছেন 35%। আমরা একটু হিসাব করি, ক্যালকুলেশন করলে কি আসে যে 52, এই দুটো যোগ করব, 52 প্লাস হচ্ছে 40 মাইনাস হচ্ছে 27, এত পার্সেন্ট হচ্ছে ফেল। তাহলে কত থাকে আমাদের? 40 থেকে 27 বাদ দিয়ে দেন, থাকবে হচ্ছে 13 আর হচ্ছে 52 যোগ করলে হচ্ছে 65। একবারে সহজ একটা ক্যালকুলেশন, 40 থেকে 27 বাদ দিলে 13 আর 52 যোগ করলে 65%। এরা হচ্ছে ফেল। এই মানটা কি? এই যে ফেল করেছে, সব টোটালি ফেল। তাহলে এটা যদি ফেলের সংখ্যা হয়, পাস করছে কত পার্সেন্ট? পাস করেছে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 65, বা 100 থেকে 65 বিয়োগ করলে আমাদের রেজাল্ট হবে 35%। জি, 65 অ্যান্সার দেওয়া যাচ্ছে না। এটা কিন্তু অনেকে আমরা ভুল করি, যে এইখানে ক্যালকুলেশন করে ওই নেক্সট ক্যালকুলেশনের কথা আর মনে থাকে না, আমরা অ্যান্সার দাগিয়ে দিয়ে আসি অনেকেই। তো এই জিনিসটা খুব কেয়ারফুলি যেন ভুল না হয়। এটা আমাদের রেজাল্ট না, রেজাল্ট হচ্ছে কত পার্সেন্ট টোটালি পাস করেছে। ওকে, আচ্ছা। তো একজনের যেহেতু ভেনচিত্রের কথাটা আসলো, আমি একটু ভেনচিত্র দেখাচ্ছি। যে ভেনচিত্র হচ্ছে আমরা সেটকে আরেকটা পদ্ধতিতে প্রকাশ করতে পারি, চিত্রের মাধ্যমে, যেখানে প্রত্যেকটা সেটকে এক একটা বৃত্তক্ষেত্র দ্বারা এক একটা সেট বোঝানো হয়। ওকে, তো এখানে আমি দুইটি সেট দেখিয়েছি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আর একটি আয়তক্ষেত্র থাকে, এই আয়তক্ষেত্র দিয়ে হচ্ছে সার্বিক সেট বোঝানো হয়, ইউ। আয়তক্ষেত্র দিয়ে সার্বিক সেট বোঝানো হয়, আর এই বৃত্তক্ষেত্রগুলো দিয়ে আমাদের এ বি সি এই সেটগুলো বোঝানো হয়। তো এক্ষেত্রে যেমন আমি কিছুক্ষণ আগে যদি আরেকটা অঙ্ক নেই, আগেরটা নেওয়ার কোনো প্রয়োজন নেই, নতুন আরেকটা অঙ্ক নিচ্ছি। একটা পরীক্ষাতে 20% হচ্ছে ইংরেজিতে, 20% ইংরেজিতে, এরপরে আছে হচ্ছে 18% গণিতে, 18% গণিতে ফেল করে। 20% হচ্ছে ইংরেজিতে এবং 18% গণিতে ফেল করে, এই মানটাও ফেল করার কথা বলা হচ্ছে। আর আছে হচ্ছে 11% উভয় বিষয়ে ফেল করে, 11% উভয় বিষয়ে। তো 20% হচ্ছে ইংরেজিতে, 18% হচ্ছে গণিতে এবং 11% উভয় বিষয়ে ফেল করে। তো জানতে চাওয়া হচ্ছে যে উভয় বিষয়ে পাস করে কত পার্সেন্ট। তো টোটালি
এই সেটের মধ্যে যা আছে টোটালটা তো 100%, টোটালটাই। এখন আমরা শুধুমাত্র এখানে ফেল করার অংশটা নিচ্ছি। তো বলা আছে যে উভয় বিষয়ে, উভয়ের অংশটুকু কোনটুকু, এই যে এটুকু হচ্ছে উভয়ের অংশটুকু, দুইটা কমন অংশটুকু। তো এইখানে মান হচ্ছে 11%, 11%। এখন এই ইংরেজি, এই প্রথম সেটটা ধরলাম যে আমাদের ইংরেজির সেট ছিল, ইংলিশের, আর দ্বিতীয় সেটটা হচ্ছে ম্যাথের সেট। ওকে, তো কাউন্ট করতেছি আমাদের ফেলের সংখ্যা। ইংরেজিতে আছে কত পার্সেন্ট? 20% ফেল করছে, যার অলরেডি কিন্তু 20%-এর মধ্যে 11% এটুকের মধ্যে আছে। তাহলে আর টোটাল এখানে লিখতে হবে কত পার্সেন্ট? 9%। এই 9 আর 11 এই টোটালটা মিলে হচ্ছে কত? 20%। ওকে, তার মানে এই টোটালটা আবারও বলে দিচ্ছি, কমন এবং বাকি অংশটুকু দিয়ে আমরা একবারে বের করে দিলাম যে হ্যাঁ, ইংরেজির মধ্যে আছে 20%, কমন 11%, আর শুধু ইংরেজি হচ্ছে 9%। এখন এটা ফেলের সংখ্যা। আবার গণিতে ছিল 18%, যার 11% আমাদের আগে হিসাব করা হয়ে গেছে, বাকি আছে কত পার্সেন্ট? 7%। তাহলে এই ফাঁকা অংশ হবে 7%। তাহলে টোটালি ফেল করছে কত পার্সেন্ট? এখন যদি আমি একবারে টান দিই তাহলে কিন্তু টোটাল মানটা চলে আসবে। 9 আর 11 20 আর 7 হচ্ছে 27%। তার মানে এই 27% স্টুডেন্ট ফেল করেছে। কত পার্সেন্টের মধ্যে? 100%-এর মধ্যে। পাস করছে কত পার্সেন্ট? বাকিটা বিয়োগ করে দিলেই চলে আসতেছে। হ্যাঁ, আপনাদের অ্যান্সার করেছেন অনেকেই 73%, আর রেজাল্ট কারেক্ট। আবারও বলে দিচ্ছি যে আমরা ভেনচিত্রের সাহায্যে খুব সহজে করা যায়। জাস্ট দুইটা বৃত্ত আঁকছি, আগে লিখবো হচ্ছে কমনটুকু হচ্ছে 11%। 11% দেওয়ার পর আমাদের কি আসছে এখানে? বাকি আছে কতটুকু? 20% ইংরেজি, তো 11% তো লিখে ফেলছি, আর বাকি থেকে 9%। এখানে আছে 18% গণিতে, তো গণিতের সেট হচ্ছে এই পুরাটা। 11% আগেই লেখা আছে গণিতের মধ্যে, আর দিতে হবে কত পার্সেন্ট? 7%। এটা দেখালে সুবিধা কি? এটা যেমন আমরা এখন শুধুমাত্র বের করতে বলতেছি যে উভয় বিষয়ে কত পার্সেন্ট পাস করছে, কিন্তু প্রশ্নটা যদি আমার এমন থাকে যে শুধুমাত্র, আবারও বলে দিচ্ছি, শুধুমাত্র এই ইংরেজিতে পাস ফেল করছে কত পার্সেন্ট, শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট, বা শুধুমাত্র ইংরেজিতে পাস করেছে কত পার্সেন্ট, বা শুধুমাত্র গণিতে পাস করছে কত পার্সেন্ট, বা শুধুমাত্র গণিতে ফেল করেছে কত পার্সেন্ট। তো যখন আমাকে এই শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্টে বের করতে বলবে, তখন কিন্তু এই ভেনচিত্র থেকে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি। দেখেই বুঝতে পারতেছেন যে শুধুমাত্র ইংরেজিতে আছে হচ্ছে 9%, শুধুমাত্র গণিতে হচ্ছে 7%, এরা ফেল করছে, তারা বাকিরা পাস করেছে। শুধুমাত্র এই 9% হচ্ছে ইংরেজিতে কি করছে? শুধুমাত্র ফেল করছে হচ্ছে 9%, শুধুমাত্র ফেল করছে কত পার্সেন্ট? 7%। আবার টোটালি এই ইংরেজিতে ফেল করছে কত পার্সেন্ট? 20%। তাহলে ইংরেজিতে পাস করছে কত পার্সেন্ট? ইংরেজিতে যদি ফেল করে 20%, তাহলে ইংরেজিতে পাস করছে হচ্ছে আমাদের 80%। তো এভাবে করে আমরা আবার এই পাশের ভেনচিত্র দিয়ে কি করতে পারবো, যে কতজন ইংরেজিতে শুধুমাত্র পাস করছে বা কত পার্সেন্ট পাস করছে, এই মানটাও বের করতে পারবো। ওকে, যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাদের মার্চ ফরওয়ার্ডের 3 নাম্বার এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার 3 নাম্বার ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আপনারা যদি কেউ আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যেতে পারেন। খুব শীঘ্রই 3 নাম্বার ব্যাচের ক্লাস শুরু হবে। আর যারা প্রথম ও দ্বিতীয় ব্যাচে ক্লাস করছেন কিন্তু এখনও শিট কালেক্ট করেন নাই, তারা এই শিটের বইগুলো নিতে পারেন সরাসরি অ্যাপসে ঢুকে। আমাদের মার্চ ফরওয়ার্ডের যে অ্যাপসটি আছে, অ্যাপসে ঢুকে ওইখান থেকে আপনারা সরাসরি বইগুলো সংগ্রহ করতে পারবেন। ওকে, তো আরেকটা প্রশ্ন নিচ্ছি। যদি আমাদের একটা দেওয়া আছে পাস করছে, কিন্তু যে উভয় বিষয়টা মানে পাস ফেল দুইটা মিলিয়ে যদি প্রশ্ন করে কখনো, সেক্ষেত্রে আমাদের অ্যান্সারগুলো কিভাবে দিতে হবে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে বলা আছে যে কোনো একটা স্কুলে 70% শিক্ষার্থী, 70% শিক্ষার্থী বাংলায়, 70% শিক্ষার্থী বাংলায় পাস করেছে, পাস, আর হচ্ছে 80% শিক্ষার্থী গণিতে পাস করেছে, গণিতে পাস করেছে। এখন বলা আছে যে 10% উভয় বিষয়ে ফেল করেছে, 10% উভয় বিষয়ে
ফেল করে কত পার্সেন্ট? 10%। তাহলে এখন মান জানতে চাচ্ছে যে যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী, যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী, উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে, উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে, তো সেক্ষেত্রে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা কত? মোট শিক্ষার্থী সংখ্যা কত? আবার বলে দিচ্ছি প্রশ্নটা, যদি বোর্ডে লেখা দেখতে সমস্যা হয় আপনারা আমার সাউন্ড শুনে লিখতে পারবেন বা লিখে নিতে পারবেন। কোনো একটা স্কুলে 70% বা 70% শিক্ষার্থী বাংলায় পাশ করে, আর হচ্ছে 80% শিক্ষার্থী গণিতে পাশ করে, 10% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। এখন বলা হচ্ছে যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে সেক্ষেত্রে মোট শিক্ষার্থী সংখ্যা কত ছিল। তো একটা বিষয় বলে রাখি, আমরা সবসময় খেয়াল করব যে আমাদের উভয় বিষয়ে কোন মানটা দেওয়া আছে। এক্ষেত্রে যেমন উভয় বিষয়ের মানটা হচ্ছে বলা আছে ফেল করেছে, উভয় বিষয়ে ফেলের মানটা দেওয়া আছে। তো এক্ষেত্রে যেটা উভয় বিষয়ে থাকবে আমাদের এই মানগুলো সেই বিষয়ে কনভার্ট করে নিতে হবে। তো আমাদের বলা আছে 10% উভয় বিষয়ে ফেল করে, তো যেহেতু 70% শিক্ষার্থী পাশ করে বাংলায়, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 30% ফেল করে। 80% গণিতে পাশ করে, তাহলে ফেল করে কত পার্সেন্ট? 20%। ওকে, আর উভয় বিষয়ের মানটা তো দেওয়াই আছে। এখন সবগুলো কমন হয়ে গেছে, মানে একই আছে, সবগুলোই ফেলের অংশ। এই 30% ফেল, 20% গণিতের ফেল, আর 10% হচ্ছে উভয় বিষয়ের ফেল। তাহলে টোটালি ফেল করলো কত পার্সেন্ট? 30, 20, 50, 50 থেকে 10 বাদ দিয়ে দিব, যেটা উভয় বিষয় আছে, ডাবল কাউন্ট করা হয়েছিল, বাদ দিলে আসবে কত? 40%। তাহলে আমি বলতে পারি যে এই দুটা প্লাস করে এটা মাইনাস করলে টোটাল আসবে হচ্ছে 40%। এই 40% শিক্ষার্থী হচ্ছে আমাদের যে কোনো বিষয়ে ফেল করেছে। তার মানে পাশ করছে কত পার্সেন্ট? উভয় বিষয়ে পাশ করেছে হচ্ছে 60%। তার মানে টোটাল পাস হচ্ছে 60% বা 60% পাস। উভয় বিষয়ে পাশের সংখ্যা হচ্ছে 60%। তো 60% স্টুডেন্ট যেহেতু পাস করে গেছে, আর এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে হচ্ছে 240 জন পাস করেছে, একই কথা জাস্ট দুইভাবে বলা হচ্ছে, একবার শতকরাই বলতেছি আর একবার হচ্ছে শতকরা ভেঙে দিয়ে বলতেছি যে 60% পাস করছে, আর প্রশ্নে বলা আছে 240 জন পাস করেছে। তাহলে এই 60%-এর মানই 240 জন। তো 60%-এর মান যদি 240 জন হয়, 1%-এর মান কত আর 100%-এর মান কত, আমরা কিন্তু টোটাল মানটা পেয়ে যাচ্ছি। তো অনেকেই অ্যান্সার দিয়েছেন, ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে, আমরা দেখি তাহলে অ্যান্সারটা আসলে কত হচ্ছে। তো এখানে ছিল হচ্ছে 60%, যার মান হচ্ছে 240। তাহলে 1%-এর মান হবে 240 ভাগ হবে 60, আর 100%-এর মান হবে 240 ভাগ 60 গুণ হচ্ছে 100। এই তো, তাহলে এই দুটা এখানে আছে 100। আমরা যদি 0 0 কেটে দেই, 4 6 হচ্ছে 24, 4 আর 100 গুণ করলে আমাদের মান হয়ে যাবে 400 জন, অর্থাৎ টোটাল শিক্ষার্থী সংখ্যা ছিল 400 জন। ভেরি গুড, অনেকেই সঠিক অ্যান্সার করেছেন। আচ্ছা, তো সেটের অঙ্ক সাধারণত এই টাইপের অঙ্কগুলোই থাকে, সব ধরনের অঙ্কগুলোই দেখানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু গণনা অর্থাৎ হিসাব নিয়ে একটু আলোচনা করব, যে আমাদের দশমিকের গুণ ভাগ প্রশ্নে আসে, প্রায় প্রতিটি পরীক্ষায় এখান থেকেও একটি প্রশ্ন থাকে, এবং আমাদের গণনা ছোট থেকে শিখে আসলেও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভুল হয়ে যায় বা করতে অনেক টাইম লেগে যায়। যেমন 0.01, 0.02, 0.02। থ্যাংক ইউ। তো আবারও লিখে দিচ্ছি আমি, 0.01 গুণ 0.02 গুণ 0.02। তো এটার গুণফল কত হবে? 0.01, 0.02 এবং 0.02, এই তিনটা গুণ করলে গুণফল কত হবে? তো এই টাইপের গণনা কিন্তু আমাদের আসেই, পরীক্ষাতে একটা দুটা থাকি সবসময়।
তো আমরা জানি যে দশমিকের গুণ করার ক্ষেত্রে বা দশমিকের ভাগ করার ক্ষেত্রে কি করতে হয়, আমাদের যত ঘর পর দশমিক আছে গুণ করলে এখানে যেমন 2 ঘর, এরপরে আছে আবার 2 ঘর, এরপরে আছে আবার 2 ঘর, তাহলে টোটালি যে রেজাল্টটা হবে সেখানে আমাদের কত ঘর পর দশমিক দিতে হবে? 2 2 4 আর 2 6 ঘর বাদে দশমিক দিতে হবে। তো আমরা নর্মালি এই সংখ্যাগুলোকে নিজেদের মতো করে গুণ করে নিব। যেমন এখানে সংখ্যাটা হচ্ছে মূলত 1, এই সংখ্যাটা হচ্ছে 2 আর এই সংখ্যাটা হচ্ছে 2, 2 দুগুণা 4, 4 আর 1 গুণ করলে সবসময় 4। এখন 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 ঘর পরে দশমিক হওয়ার কথা। তো আমাদের সংখ্যা আছে মাত্র একটা, অর্থাৎ 1 ঘর লিখছি, আর বাকি ঘরগুলো আমাকে অবশ্যই শূন্য দিয়ে এরপরে লিখতে হবে। তো 6 ঘরের 1 ঘরের সংখ্যা ছিল, আর 5টা শূন্য দিয়ে তার সামনে একটা দশমিক দিয়ে দিব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে। তো আরো একটা দেখি একটু। 0.4 0.02 0.008। তো এটার মান কত হবে? এই প্রশ্নটা আমাদের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এ আসছে, একদম হুবহু এই প্রশ্নটাই। 0.4 0.02 আর হচ্ছে 0.008, এই তিনটে সংখ্যা গুণ করলে, আচ্ছা এখানে একটা শূন্য আছে, 0.08, এই তিনটা সংখ্যা গুণ করলে গুণফল কত হবে? সবাই একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করবেন। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে যে এই সংখ্যাগুলোকে আগে নিজেদের মধ্যে আমরা গুণ করে দেব। যেমন 8 2 আর হচ্ছে 4, এদেরকে গুণ করলে সংখ্যাটা কত পাচ্ছি? 4 × 2 হচ্ছে 8, আর 8 × 8 হচ্ছে 64, 8 8 64 আমরা জানি, তাই তো? বা এদিক থেকেও যে দিক থেকে গুণ করি একই রেজাল্ট হবে, 8 2 16 4 16 64। এখন এখানে আছে 1 ঘর, এখানে 1 2 ঘর, 2 আর 1 হয়ে গেল 3 ঘর, আর এইখানে আছে আরো 2 ঘর, তাহলে 3 আর 2 টোটালি হবে কত ঘর? 5 ঘর। পাইছি মাত্র 2 ঘর, আরো 3টা শূন্য সামনে দিলে আমাদের 5 ঘর হয়ে যাচ্ছে। এরপর দশমিক দিয়ে দিলাম, তার মানে 0.00064। ওকে, আচ্ছা এখানে রাফা আপু আপনার অ্যান্সারটা একটু ভুল হয়েছে। তারপরে হচ্ছে চিরঞ্জিত বালা, ফারজানা খন্দকার, সঠিক করে নেবেন। আমি যেহেতু সবসময় সঠিক উত্তরটি পড়ি, এই জন্য আপনাদের ভুল উত্তরটাও একটু বলে দিলাম। হ্যাঁ, এর পরের ক্লাসটি হবে আজকেই বিকাল 5:45। প্রাথমিক শিক্ষক নিয়োগ ব্যাচ 1-এর ক্লাস হবে আজকেই বিকাল 5:45। আপনারা পরবর্তী ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবেন, ওই ক্লাসটিও আমাদের উন্মুক্ত থাকবে। ওই ক্লাসটিতে আমরা হচ্ছে ঐকিক নিয়ম নিয়ে আলোচনা করব, কাজ রিলেটেড যে অঙ্কগুলো আছে, যে কাজ সময়, এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসটিতে। তো আপনারা আগ্রহী যারা আছেন তারা পরবর্তী ক্লাসটিতে অংশগ্রহণ করতে পারবেন। আচ্ছা, তো এই টাইপের প্রশ্নগুলো আসলে কিন্তু আমরা গুণ করে দিতে পারছি। তো যাই হোক, অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দশমিক দিয়ে বলে যে এই দশমিক সংখ্যাগুলোকে ভগ্নাংশে প্রকাশ করলে কেমন হবে। যেমন 0.06, এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি, বা এর ভগ্নাংশের রূপ কোনটি, দশমিক ভগ্নাংশ কোনটি হবে। তো সেক্ষেত্রে আমরা জানি যেগুলো খুব সহজ বিষয়, যে 0.06 দশমিকের জন্য হবে 1, আর দশমিকের পরে 2 ঘর আছে, এই জন্য 2টা শূন্য। কাটাকাটি গেলে আমরা অবশ্যই কাটাকাটি করে ছোট আকারে প্রকাশ করে দেব। যেমন 2 দিয়ে কেটে দিলে 3 দুগুণা 6 আর 50 দুগুণা হচ্ছে 100, এভাবে কেটে দিতে পারি। 3/50 এটা আনসার হবে। আবার অনেক ক্ষেত্রে আমাদের এই দশমিকের ভাগগুলো নিয়েও প্রশ্ন হয়। যেমন একটা প্রশ্ন আছে এখানে 0.001 বাই হচ্ছে 0.1 × 0.1। তো এটার ফলাফল কত হবে? সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবেন এই প্রশ্নটার। হ্যাঁ, চিরঞ্জিত বালা জানতে চাচ্ছিলেন যে ক্লাসটি কি আপনারা করতে পারবেন কিনা। অবশ্যই করতে পারবেন, এই ক্লাসটিও পাবলিক থাকবে। তো এই যে মানটি, আচ্ছা আপনারা অনেকে অ্যান্সার করেছেন, তবে ভিন্ন ভিন্ন অ্যান্সার আসছে। একটা আসছে 0.1, একটা হচ্ছে 10, আবার কেউ অ্যান্সার দিচ্ছেন 0.01। তার মানে কি, এই যারা অ্যান্সার দিচ্ছেন প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাছে সঠিক। তো এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়তো
সঠিক আছে আর বাকি অ্যান্সারগুলো হয়তো ভুল। তো আমরা একটু দেখি এই অ্যান্সারটা কিভাবে করতে পারি। তো একদম সিম্পলি দেখানোর চেষ্টা করি যে আমাদের ওই দশমিকের যদি যোগ বিয়োগের কথা ভুলেও যান যে না কখন আমাদের দশমিক বাড়বে কমবে, তো সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য সরাসরি দেখাচ্ছি যে এটা হচ্ছে 0.001 আর এটাকে গুণ করলে তো 0.01, 1 আর 1 গুণ করলে 2 ঘর পর দশমিক হবে। তো এই যে আমরা যদি দশমিক তুলে দেই, উপরের সংখ্যার জন্য দশমিক তুলে দিচ্ছি, দশমিকের পরে ছিল 3 ঘর, তাহলে নিচে হবে 3টা শূন্য, দশমিকের পরে ছিল 3 ঘর। এখন নিচের দশমিকটা তুলে দেব, নিচের 1 রাখলাম আর নিচের দশমিকটা তুলে দিলে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে আছে 2 ঘর, 2টা শূন্য, কাটাকাটি করে দেন, 2টা শূন্য কেটে দিলে মান আসবে 1/10। তো 1/10 মানেই কত? 1-এর জন্য একটা দশমিক আর 1 ঘর পরে একটা শূন্য ছিল, ওই জন্য 1 ঘর পর দশমিক, অর্থাৎ 0.1। রেজাল্ট হবে 0.1। হ্যাঁ, পরবর্তী কয়েকটা অ্যান্সার সঠিক হয়েছে। তো এগুলো কিন্তু খুব সহজ বিষয়, কিন্তু তারপরেও দেখা যায় যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার আসি যে আমাদের একটা প্রশ্ন আসছে এমন যে 0.000009, তো এটার রেজাল্ট কত, এটা ইকুয়াল টু কত হবে? সবসময় মনে রাখবো আমরা, যেমন এই 10কে যখন আমরা বর্গ করি তখন মান হয়ে যায় কত? 100। 10কে বর্গ করলে মান হয়ে যাচ্ছে 100। 100কে বর্গ করলে মান হয়ে যাবে 10,000, অর্থাৎ যে কয়টা শূন্য থাকবে তার ডাবল হয়ে যাচ্ছে বর্গ করলে। তো বর্গমূল করলে তার বিপরীতটা হবে, বর্গ এবং বর্গমূল তো একটা আরেকটার বিপরীত। তো বর্গ করলে যেহেতু শূন্যগুলো ডাবল হয়ে যায়, বর্গমূল করলে কি আসবে? ডাবল থেকে সিঙ্গেল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই 100কে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে মান আসে কত? 10, অর্থাৎ 2টা শূন্য থেকে একটা। তো এই দশমিকের ক্ষেত্রেও আমাদের এই মানটা সেমই থাকবে। কিভাবে? এই 00 এটার জন্য আমাদের কি আসবে? একটা 0। এই 00 এটার জন্য আবার কি পাচ্ছি আমরা? আর একটা 0। আর 09 কে করলে আমরা কি পাচ্ছি? একটা 3। 09 এর জন্য মানে 9কে বর্গমূল করলে আমরা পাই কত? 3। তার মানে যেহেতু দশমিকের আছে এই জন্য এটা হয়ে যাচ্ছে কত? 0.003, 0.00 মানে 0.003। হ্যাঁ, আফাঙ্গির, সরি নামটা আমি ঠিকমতো পড়তে পারলাম না। আপনার অ্যান্সারটা সঠিক হয়েছে, সবুজ হুসাইনের অ্যান্সারটাও ঠিক আছে, তাহমিনা ইসলাম, হ্যাঁ প্রত্যেকের অ্যান্সারটাই হয়েছে। তো এই টাইপের যদি আরও আসে আমরা আরও দু একটা একটু দেখি। 0.25 এটাকে বর্গমূল করলে কত হবে? এটার জন্য আসবে 0.5। যদি আসে 0.0016, তো এটার জন্য রেজাল্ট হবে কত? একটু বলবেন এটার অ্যান্সারটা। √0.0016। তো দুইটা জিরোর জন্য একটা 0 আর 16কে বর্গমূল করলে আসে হচ্ছে 4। তো এই ক্ষেত্রে আরও একটা বিষয় বলে যাই, যেহেতু আমরা বর্গমূল নিয়ে আলোচনা করলাম, যে আমরা জানি সাধারণত বর্গ করলে হচ্ছে মান বৃদ্ধি পায় আর বর্গমূল করলে মান হ্রাস পায়। যেমন 5, এটাকে যদি আপনি বর্গ করেন মান হয়ে যাচ্ছে 25, বর্গ করলে মান বেড়ে যাচ্ছে। আবার আমি যদি 16কে বর্গমূল করি সেক্ষেত্রে মান পাবো হচ্ছে 4, তার মানে এই মানটা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে 0.5 এটাকে আমি বর্গ করব, বর্গ করলে মান পাচ্ছি কত? 0.25। তাহলে মান কি বাড়তেছে না কমতেছে? অবশ্যই এখানে কি 0.5 এর থেকে 0.25 অবশ্যই ছোট, তার মানে এই ক্ষেত্রে মানটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। আর এই উপরের ক্ষেত্রে আমরা দেখলাম বর্গ করলে মানগুলো বৃদ্ধি পায়, আর নিচের ক্ষেত্রে দেখতেছি যে বর্গ করলে মানগুলো হ্রাস পায়। হ্যাঁ, এক অপেক্ষা ছোট যেই দশমিক সংখ্যাগুলো আছে এই দশমিক সংখ্যাগুলোকে যদি আমরা বর্গ করি, তার মানে দশমিক সংখ্যার এই বর্গটা কি হবে? সবসময় বর্গ করলে মান ছোট হবে। আর অনুরূপভাবে যদি আমরা বর্গমূল করি সেক্ষেত্রে মানটা বড় হয়ে যাবে 0.5। তো অনেক সময় আমাদের আসে যে নিচের কোনটির মান ছোট, তো এই রুট ওভার দেখেই আমাদের অ্যান্সারটা কিন্তু ছোট হবে না, তখন অ্যান্সারটা হয়ে যাবে বড়র দিকে। আমাদের মধ্যে যে ধারণাটা থাকে যে রুট করলে তো মান ছোট হওয়ার কথা, কিন্তু দশমিকের জন্য কিন্তু না, এটা উল্টাটা হবে। আচ্ছা, ফারহান আরবি আরিফ, রুটিন কি পাওয়া যাবে ভাই? আচ্ছা, এটা রুটিন পেতে হলে আপনাকে অবশ্যই এই মার্চ ফরওয়ার্ডে রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের 3 নম্বর ব্যাচের রেজিস্ট্রেশন চলতেছে, এখানে শুধুমাত্র ম্যাথ ক্লাস হয় না,
সবগুলো বিষয়ের ধারাবাহিকভাবে প্রতিদিন ক্লাস থাকে। আপনি রেজিস্ট্রেশন করলে আপনাকে রুটিন সহ সব কিছুই দিয়ে দেওয়া হবে এবং শিটগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো আজকের এই টপিক নিয়ে আলোচনা এ পর্যন্তই। যদি কোনো প্রবলেম থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনাদের প্রবলেমগুলো কমেন্টে শেয়ার করতে পারেন, চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।